আপনাদেরকে জানাচ্ছি যে বিগত 4ই এপ্রিল ও এর পূর্বে আমার সঙ্গে ঘটে যাওয়া অমানবিক অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আজকে আমার এই সংবাদ সম্মেলন। আমি বাংলাদেশে একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ফলাফলের সঙ্গে পাশ করে এখন বর্তমানে একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছি। মোহাম্মদ ফজলে রাব্বি, বর্তমানে যিনি আমার স্বামী, ওনার সঙ্গে আমার পরিচয় হয় গ্রামীণফোনে চাকরির সুবাদে 2017 সালে। উনি বর্তমানে ঢাকার খিলগাঁওয়ে চৌধুরী পাড়ায় গ্রামীণফোনের একটি ফ্রাঞ্চাইজ পরিচালনা করছেন। উনি আমার জীবনে বিগত সকল ঘটনা সম্পর্কে অবগত। আমরা 2024 সালের শেষের দিকে পারস্পরিক একটি সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ি। আমার দ্বিতীয় স্বামী চলে যাওয়ার পরে আমি নানাভাবে মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সেক্ষেত্রে সে সর্বদা একজন ভালো বন্ধু হিসেবে আমার পাশে থেকেছে। সেই বিশ্বাসের ফলশ্রুতিতে একসময় আমরা সম্পর্কে জড়িয়ে পড়ি। পরবর্তীতে 2025 সালে জানুয়ারি মাসের 9 তারিখে আমরা তার পরিচিত এক বন্ধুর বাসায় গিয়ে সেখানে বিবাহ সম্পন্ন করি, যেখানে সে 5 লক্ষ টাকা দেনমোহরানা ধার্য করে আমাকে বিবাহ করে। সেখানে আমার পরিচিত কেউ উপস্থিত ছিলেন না। আমি তখন তাকে রেজিস্ট্রির কথা বললে সে তখন বলে কিছুদিন পরে আমরা পারিবারিকভাবে বিয়েটা সম্পন্ন করবো, রেজিস্ট্রিটা করবো। সেক্ষেত্রে আমি তখন তাকে নিয়ে আমার মিরপুরের ফ্ল্যাটে, যেটা আমি পূর্বে যেখানে বসবাস করতাম, সেই ফ্ল্যাটে আমরা একত্রে বসবাস শুরু করি। সে মাঝে মাঝে তার পূর্বের ম্যাচেও যেত। বিয়ের প্রথম মাসেই আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। এর মধ্যে আমি যখন তাকে আমার বাবার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলি বা বাবার বাড়িতে তার পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে কাবিনের কথা আবার বললে সে নানাভাবে রাগারাগি করে এবং বাচ্চার কথা শুনেও সে রাগ করে। সে কোনোভাবে বাচ্চা মেনে নিতে চায় না এবং আমাকে নানাভাবে বুঝাতে থাকে যেন বাচ্চা না রাখি। সেক্ষেত্রে এক পর্যায়ে গিয়ে সে যখন আমাকে বুঝাতে ব্যর্থ হয় তখন সে আমার সঙ্গে ভালো আচরণ শুরু করে। তখন আমি মনে করি যে সে মেনে নিয়েছে সবকিছু, স্বাভাবিকভাবেই তার সঙ্গে থাকি। তার মধ্যেও কাবিনের কথা বললে ওই ব্যাপারটা সে নানাভাবে এড়িয়ে যেত। পরবর্তীতে সে আমাকে 12ই ফেব্রুয়ারি কিটের প্রথম ডোজটা খাইয়ে দেন এবং পরবর্তী দিনে আর একটি ডোজ খাইয়ে দেন। দ্বিতীয় দিনে আমার তীব্র পেট ব্যথা শুরু হয়, সঙ্গে সঙ্গে রক্তপাত শুরু হয়ে যায়। আমি তখন অসুস্থ হয়ে পড়ি। অসুস্থতা আমার কোনোভাবেই কমছিল না। না কমার কারণে 28শে ফেব্রুয়ারি আমরা ডক্টরের কাছে আবার যাই, গিয়ে চেক আপ করাই। তখন বুঝতে পারি যে বাচ্চা নষ্ট হয়ে গেছে এবং ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ ভেতরে কিছু অংশ রয়ে গেছে। ডক্টরের পরামর্শক্রমেই পরবর্তীতে 2 মার্চে আমার ডিএমসি করানো হয়। সে নিজে উপস্থিত থেকে এটা করায়। ডক্টর সাবিনা হোসেনের তত্ত্বাবধানে এটা ডক্টর আজমল হসপিটালে মিরপুরে ঘটে। এর পরবর্তীতে আমি দীর্ঘদিন অসুস্থ থাকার পরে পুনরায় তাকে যখন আবার কাবিনের কথা বলি তখন সে আমার সঙ্গে রাগারাগি করে বাসা থেকে চলে আসে। পরে ঈদের পরে আমি ভোলায় যে ঘটনাটি ঘটে 4 এপ্রিলের ঘটনা, সেদিন আমি ভোলায় এসে উপস্থিত হই তার বাড়িতে। সেখানে উপস্থিত থাকা অবস্থায় তখন আমি তাকে যখন আমাদের রেজিস্ট্রির কথা বলি তখন সে আমার কাছে 5 লক্ষ টাকা দাবি করে। সে ইতিপূর্বেও আমার ঢাকা বাসায় থাকা অবস্থায় আমার কাছে টাকা দাবি করে রাগ করে চলে আসেন। তো আমি তখন তাকে বলি সবকিছুই আমি ম্যানেজ করে দিব, চেষ্টা করব, তুমি তাহলে রেজিস্ট্রিটা করে আমার সঙ্গে ঢাকায় চলো, আমি সবকিছুই আমার পরিবারের সাথে কথা বলে ম্যানেজ করব। তখন সে রাগারাগি করে আমার সঙ্গে ঢাকায় যেতে একমত না হয়ে এক পর্যায়ে তার বাড়ির একটি কক্ষে নিয়ে গিয়ে আমাকে বন্দি করে রাখে, তার পরিবার সকলে মিলেই। সেই ঘরে নিয়ে গিয়ে তার হাতে থাকা কাঁচের গ্লাস সে ভেঙে সে পেছন থেকে ধরে আমার হাত কেটে দেয়। সেখানে তার বড় ভাই খোকন, উনি ওখানে উপস্থিত থেকে ওনাকে সহায়তা করেন। পরবর্তীতে তারা সারা দিন আমাকে নানাভাবে অত্যাচার করে, মারধর করে, আমার হাত কাটা পুরো শরীরে আমার মুখ বেঁধে রাখে, হাত বেঁধে রাখে, হাত পা দড়ি দিয়ে কাপড় দিয়ে বেঁধে রাখেন। তারপর আমার মুখ কস্টেপ দিয়ে কাপড় দিয়ে বেঁধে রাখেন ওনারা। এর পরবর্তীতে যখন তারা সারাদিন আমাকে মারপিট করেও তাদের রাগ কমেনি, তখন তার বড় ভাই আমাকে তারা সবাই আমাকে ধরে রাখে। তার বড় ভাই খোকন, যিনি বাংলা স্কুলের শিক্ষক, উনি আমার মুখে বিষ ঢেলে দেন। পরবর্তীতে আমি বমি করতে থাকলে তখন আমার মুখ খোলা থাকায় শব্দ হয়, আশেপাশে কিছু লোকজন এসে আমাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হসপিটালে আমাকে প্রপার ট্রিটমেন্ট পর্যন্ত দেয়া হয় নাই। হসপিটালে আমি থাকা অবস্থায়
তারা বিভিন্ন প্রভাব খাটিয়ে আমাকে ওখানে কোনো চিকিৎসা দেয়নি, আমার হাতের কাটার কোনো সেলাই দেয়া হয়নি। তার পরবর্তীতে হাসপাতালে তার বন্ধু বান্ধব, তার বড় ভাইদের প্ররোচনায় আমাকে ডিসচার্জ পেপার পর্যন্ত দেয়া হয়নি। হসপিটালে থাকা অবস্থায় আমি থানায় একটি অভিযোগও করি। পরবর্তীতে আমি ঢাকায় চলে গিয়ে মামলা করার জন্য প্রস্তুতি নেই। তারপরেও আমি তাকে বোঝানোর চেষ্টা করার জন্য তার বাড়িতে যাই, কথা বলার চেষ্টা করি। তারা কোনোভাবেই না মানলে আমি ভোলা সদর থানায় গিয়ে ওখানে ওসির সাথে কথা বলি। ওসি স্যার জানান যে থানায় কোনোভাবে এই কেস সম্ভব না, আমি যেন কোর্টে গিয়ে মামলা করি। সেক্ষেত্রে আমি সকল প্রস্তুতি নিয়ে মাননীয় আদালতের কাছে সকল দলিল উপস্থাপন করে মামলা করি। আমাকে হুমকি ধামকি দিচ্ছে, আমার পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে। তারা আমার ফোন থেকে বিভিন্ন ছবি, আমার প্রাক্তন স্বামীর সঙ্গের ছবি, তারপর আমার বন্ধু বান্ধবদের ছবি, আরো নানা রকমের ছবি আমার নামে পোস্ট করে আমাকে বিভিন্ন জায়গায় আমাকে হ্যারাসমেন্ট করছে তারা। এই জন্য আমি আপনাদের শরণাপন্ন হয়েছি, যেন আপনারা সঠিক তথ্য, সকল তথ্য প্রমাণ সবকিছু আমি আপনাদের হাতে দিয়েছি, যেন আমি ন্যায় বিচার পাই।